নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব এক অসমাপ্ত ভালোবাসার কাহিনী। নিমাই ভট্টাচার্যের লেখা গল্প তুমি রবে নীরবে। সব কাগজেই সার্থকের ছবি দিয়ে খবরটা ছাপা হতেই সারা হরিনাবিতে আনন্দের বন্যা বয়ে গেল। শুধু মিত্রপাড়া স্কুলে নয়, পাড়ায় পাড়ায়, রাস্তার মোড়ে মোড়ে, দোকানে, বাজারে, হাওড়া স্টেশনে ও বিবাদীবাগ যাবার মিনিতেও ওই একই আলোচনা। শুক্রবার সন্ধ্যের পর আর শনিবার অনেক আলাপ আলোচনার পর রবিবার সকালেই নবেন্দুবাবু ১০-১২ জনকে নিয়ে হেমন্তবাবুর বাড়ি হাজির। বন্যা দরজা খুলে দিতেই নবেন্দুবাবু জিজ্ঞাসা করলেন, বৌমা, হেডমাস্টার মশাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন। ও সিঁড়ির দিকে পা বাড়িয়েই একটু ঘাড় ঘুরিয়ে বলল, আপনারা আসুন। সিঁড়ি দিয়ে ২-১ ধাপ উঠতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চৈতালি মুখ তুলে বন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বৌদি, স্যার ব্যস্ত নেই তো? বন্যা মুহূর্তের জন্য পিছন ফিরে একটু হেসে বলল, না না, ব্যস্ত নেই, বাবা খবরের কাগজ পড়ছেন। দোতলায় উঠে ডান দিকের ঘরে পা দিয়েই বন্যা বলল, বাবা দেখুন কারা এসেছেন। খবরের কাগজ থেকে মুখ তুলেই হেমন্তবাবু বললেন, আরে নবেন্দু, বসো বসো, দল বেঁধে এসেছ, কি ব্যাপার? নবেন্দুবাবু একটু এগিয়ে গিয়ে বললেন, স্যার আমরা বসব না, আপনাকে একটা অনুরোধ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, এখানকার সব ক্লাব লাইব্রেরির পক্ষ থেকে সার্থকবাবুকে সম্বর্ধনা দিতে চাই। বন্যাকেও কথাটা শেষ করতে না দিয়েই খুশির হাসি হেসে বলে, খুব ভালো হবে। নবেন্দুবাবু বলেন, হাজার হোক আমাদের স্কুল মাস্টারি করার সময়ই সার্থকবাবুর গল্প কলকাতার নাম করা পত্রপত্রিকাতে বেরোতে আরম্ভ করে। সেজন্য হেমন্তবাবু মুগ্ধ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকেন। হীরেন ঘোষালের পুত্রবধূ সর্বরী বলল, যে উপন্যাসের জন্য উনি এই পুরস্কার পেলেন তার শুরুও তো হরিনাবিতেই। আরও অনেক কথা শোনার পর হেমন্তবাবু জিজ্ঞাসা করলেন, তা আমাকে কি করতে হবে? নবেন্দুবাবু বললেন, স্যার, সার্থকবাবু এখন যেমন বিখ্যাত সেই রকমই ব্যস্ত মানুষ। তাছাড়া এই পুরস্কার পাবার পর এখন অনেক জায়গা থেকেই ওকে টানাটানি করবে, কিন্তু সব জায়গায় উনি নিশ্চয়ই যেতে পারবেন না। চৈতালি একটু হেসে বলে, স্যার আপনি ২ লাইন লিখে দিলে আমরা সামনের রবিবারই ওনাকে সম্বর্ধনা দিতে পারি। হেমন্তবাবু বললেন, এই তো খুব আনন্দের কথা, ২ মিনিট দাঁড়াও, আমি এখনই লিখে দিচ্ছি। বন্যা সঙ্গে সঙ্গে লেটার হেড আর কলম এগিয়ে দেয়। চিঠি লেখা শেষ হতেই বন্যা বলে, বাবা পড়ে দেখব? হ্যাঁ হ্যাঁ পড়ো। সর্বরী বললেন, বন্যা জোরে জোরে পড়িস। বন্যা চিঠিটা হাতে নিয়েই শুরু করে, কল্যাণিয়া সার্থক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অঞ্চলে ঘণ্টা দিনেক লোডশেডিং থাকায় এখানকার কারুর পক্ষেই টিভিতে খবরটা শোনা সম্ভব হয়নি, কিন্তু শুক্রবার সকালের কাগজের প্রথম পাতায় তোমার ছবি ও খবরটা পড়ে হরিনাবির সবাই অসম্ভব খুশি। আমি সত্যিই তোমার জন্য গর্ব অনুভব করি, আর আমার বৌমা তো আনন্দে খুশিতে গর্বে প্রায় হরিনাবির হরিণের মতো চঞ্চলা হয়ে উঠেছেন। বন্যা একটু থামে, একটু হাসে, তারপর আবার শুরু করে, হরিনাবির সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আগামী রবিবার সন্ধ্যায় তোমাকে সম্বর্ধনা দিতে চায়। আশা করি তুমি নিশ্চয়ই সম্মতি জানাবে। আরও একটা কথা, তুমি ১২টা-১টার মধ্যে এসো, আমার এখানেই খাওয়া দাওয়া করবে। তাছাড়া তুমি এখানে আসবে আর আমার বৌমা ২-১ ঘন্টা তোমার গল্প উপন্যাস নিয়ে কথা বলবে না, তা তো হতেই পারে না।
চিঠিটা নিয়ে নবেন্দুবাবুরা খুশি মনেই চলে যান। যাবার আগে বলেন, আপনার অনুরোধ উনি কখনোই ফেলতে পারবেন না। ঘর থেকে সবাই চলে যাবার পর হেমন্তবাবু আবার খবরের কাগজ পড়তে শুরু করতে পারেন না। আপন মনে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে শুধু সার্থকের কথাই চিন্তা করেন। সত্যি, মাত্র এই কবছরের মধ্যে কি অভাবনীয় পরিবর্তন এলো ওর জীবনে। মনে তো হয় এই তো সেদিনের কথা। মাত্র 2 বছরের জন্য লিভ ভ্যাকেন্সির চাকরির জন্য প্রায় শতখানেক দরখাস্ত ফাইল দেখি স্কুল কমিটির প্রেসিডেন্ট জনার্দনবাবু অবাক হয়ে হেডমাস্টার হেমন্তবাবুকে বললেন, এত অ্যাপ্লিকেশন পড়ে দেখার সময় তো আমার হবে না। আপনি দেখে শুনে 8-10 জনকে ইন্টারভিউ চিঠি দিন। তা দিচ্ছি, কিন্তু কবে ইন্টারভিউ নিতে পারবেন? জনার্দনবাবু ঘাড় ঘুরিয়ে ক্যালেন্ডারের দিকে একবার চোখ বুলি নিয়ে বললেন, 20 তারিখ রবিবার সকাল 10টায় হলে কি আপনাদের অসুবিধা হবে? না না, আমাদের কোনো অসুবিধে নেই। ওই দিন ইন্টারভিউ হলে নতুন মাস্টারমশাই সামনের মাসের 1 তারিখ থেকেই ছেলেমেয়েদের পড়াতে শুরু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পারবেন। হেমন্তবাবু কয়েকজন সহশিক্ষককে নিয়ে সব আবেদনপত্র বিচার বিবেচনার পর ইন্টারভিউ চিঠি পাঠালেন 10 জনকে। কিন্তু 20 তারিখে হাজির হলেন 7 জন। তার মধ্যে 3 জনকে উপযুক্ত মনে হলেও 2 জন বললেন 2-3 মাসের আগে তারা এখানে যোগদান করতে পারবেন না। শুধু সার্থক বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি আগামী সোমবারই জয়েন করতে পারি। শুধু এই সব কারণেই নয়, সার্থককে পছন্দ হবার আরও কারণ ছিল। সে ফিজিক্স নিয়ে এমএসসি পাশ করলেও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কেমিস্ট্রি এবং অঙ্কও পড়িয়েছে। সুতরাং স্কুল কমিটির সভাপতি জনার্দনবাবু ও অন্যান্যরা একমত হয়ে সার্থককেই নিয়োগ করলেন। প্রথম দিন এসেই সার্থক হেমন্তবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের আস্থার মর্যাদা রাখতে পারি। আপনি আমার পিতৃতুল্য, সুতরাং আমার ভুলভ্রান্তি হলে নিশ্চয়ই শাসন করবেন। হেমন্তবাবু দীর্ঘদিন শিক্ষকতা করছেন। অসংখ্য ছাত্রছাত্রীর প্রণাম পেতে অভ্যস্ত হলেও এই প্রথম একজন শিক্ষক ওকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তাইতে উনি যেমন অবাক তেমনি মুগ্ধ হয়ে গেলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উনি 2 হাত দিয়ে সার্থককে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, নিশ্চয়ই আমি তোমার পিতৃতুল্য। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তুমি জীবনে সুখী হও, সার্থক হও। বেশি দিন না, মাসখানেকের মধ্যে ছেলেমেয়েরা বুঝতে পারল ইনি সত্যিই ভালো পড়াতে পারেন। এর আগেও তো আর কোনো মাস্টারমশাই বিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাস বা তাৎপর্য সম্পর্কে ওদের মনে এমন আগ্রহ সৃষ্টি করতে পারেনি। মাস 3 মধ্যেই সার্থক ছেলেমেয়েদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠল। বিনম্র স্বভাবের জন্য অন্য শিক্ষকরাও ওকে ভালোবাসেন, স্নেহ করেন। খুব খুশি হেমন্তবাবু। সেদিন শনিবার। ছুটির ঘণ্টা বাজতেই হেমন্তবাবু সার্থককে ডেকে একটু হেসে বললেন, তোমার জন্য আজ আমি আমার স্ত্রীর কাছে বকুনি খেয়েছি। সার্থক উৎকণ্ঠার সঙ্গে বলে, কেন স্যার? উনি হাসি মুখেই বলে যান, বাড়িতে গিয়ে প্রায়ই তোমার কথা বলি। আজ সকালে তোমার কথা বলতেই আমার স্ত্রী বেশ রাগ করেই বললেন, যে ছেলেটার এত প্রশংসা করো তাকে একদিন বাড়িতে আসতে বলতে পারো না? ছুটির দিনে তাকে একবেলা খেতে বলতেও তো পারো। সার্থক একটু হাসে, কাল দুপুরে তুমি আমার বাড়িতে 2টো ডাল ভাত খেও, কেমন? স্যার, আমি তো সকাল সকাল খেয়ে স্কুলে চলে আসি। মাকে একলা একলাই খেতে হয়। শুধু রবিবারই আমি আর মা একসঙ্গে খাওয়া দাওয়া করতে করতে গল্পগুজব করি। তাই। তোমার বাড়িতে আর কেউ নেই? না, দিদি তো বিয়ে হয়ে গেছে। তোমার বাবা নেই? আমি যখন 5 বছরের তখনই বাবা মারা যান। হেমন্তবাবু মাথা নেড়ে বললেন, না না, কাল তোমাকে আসতে হবে না। স্যার,
সামনের শনিবার স্কুল ছুটির পর যদি আমি আপনার ওখানে যাই, তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে? বিন্দুমাত্র না। সেই শনিবার বেশ কয়েক ঘণ্টা ধরে সার্থকের সঙ্গে হেমন্তবাবু ও তার স্ত্রী অনেক কথাবার্তা বলেন। বুঝলেন, ছেলেটি যেমন মাতৃভক্ত সেই রকমই আদর্শবান। সন্ধ্যের দিকে সার্থক চলে যাবার পর হেমন্তবাবুর স্ত্রী স্বামীকে বললেন, আমার মেয়ে থাকলে এই ছেলেকে নিশ্চয়ই আমি জামাই করতাম। আত্মপ্রসাদের হাসি হেসে হেমন্তবাবু বললেন, আমি তোমাকে বলেছিলাম না, সার্থকের মতো ছেলে হয় না। যেমন স্বভাব চরিত্র সেই রকম লেখাপড়ায়। উনি একেবারে নিঃশ্বাস নিয়ে বললেন, এই তো গত সপ্তাহের কথা। মেয়ের লেবার পেন উঠেছে শুনেই শিশিরবাবু বাড়ি চলে গেলেন। সায়েন্সের টিচার হয়েও সেদিন সার্থক ক্লাস 9-10-এর ছেলে মেয়েদের এমন সুন্দরভাবে বাংলা পড়িয়েছিল যে আমি তো অবাক। ও স্ত্রী একগাল হাসি হেসে বললেন, আমাদের সঙ্গে কথা বলতে বলতেও ও যেভাবে কথায় কথায় যতীন বাগচি, কামিনী রায়, কালিদাস রায়ের কবিতার লাইন বলছিল, তা শুনেই আমি বুঝেছি সার্থক যথেষ্ট বাংলা কাব্য সাহিত্য পড়েছে। সেই শুরু। তারপর যত দিন গেছে সার্থকের সঙ্গে ওদের সম্পর্ক তত নিবিড় হয়েছে। হৃদ্যতা হয়েছে হেমন্তবাবুর ছেলে প্রশান্তবাবুর সঙ্গে। তারপর হেমন্তবাবুর স্ত্রী হঠাৎ অসুস্থতা ও মৃত্যুর সময় সার্থক যা করেছে তা দেখে হরিনাভির সবাই অবাক হয়েছেন। এরই মধ্যে এক রবিবার আনন্দবাজারে সার্থকের একটা গল্প বেরোতেই হরিনাভির সবাই অবাক। সোমবার স্কুলে যেতেই ছাত্রছাত্রী ও অন্যান্য মাস্টারমশাইরা ওকে ঘিরে ধরলেন, অভিনন্দন জানালেন। সবার মুখেই এক প্রশ্ন, আপনি সায়েন্সের টিচার হয়েও এত সুন্দর গল্প লিখলেন কি করে? সার্থক একটু হেসে বলল, হঠাৎ খেয়াল হলো, তাই লিখে ফেললাম। হেমন্তবাবু বললেন, না হে, এটা তো হঠাৎ লিখে ফেলার গল্প না। গল্পের শেষে তুমি যে মুন্সিয়ানা দেখিয়েছ, তা দেখে তো বেশ বোঝা যায় তুমি একজন পাক্কা সাহিত্যিক। সার্থক হো হো করে হেসে উঠে বলে, কি যে বলেন স্যার, আমি যেদিন পাক্কা সাহিত্যিক হব সেদিন পশ্চিমে সূর্য উঠবে। ও কথা বলো না সার্থক, যেমন মর্নিং সোজটা দে, সেই রকমই তোমার এই প্রথম গল্প পড়েই বোঝা যায় তোমার মধ্যে সাহিত্য প্রতিভা আছে। তবে কেউই সার্থককে প্রশ্ন করলেন না। তুমি রবে নীরবে লিখলেন কাকে নিয়ে? কে এই কথাগুলি ব্যানার্জি? হাজার হোক, লিভ ভ্যাকান্সির চাকরি। তাইতে সার্থক যথারীতি সকাল সন্ধ্যে ছাত্রছাত্রীদের পড়ায়। বেশিরভাগ ছেলেমেয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হলেও শনি রবিবার সার্থক শুধু বিএসসির ছাত্রছাত্রীদেরই পড়ায়। ওর কাছে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা যেমন খুশি, তেমনি সার্থকও খুশি। সার্থকের খুশি না হওয়ার কোনো কারণই নেই। একদিকে যেমন ভালো আয় হয়, তেমনি স্বাধীনতা। হরিনাভি স্কুলে চাকরি নেবার আগে তো ও সারা দুপুর নিজের ইচ্ছামতো লিখেছে, পড়েছে। মাঝে মাঝে ওর মা বলেন, হ্যাঁ রে খোকা, তুই কি সারা জীবনই এইভাবে সকাল সন্ধে ছেলেমেয়ে পড়িয়ে জীবন কাটিয়ে দিবি? কোনো স্কুলে কি তুই পাকা চাকরি পাবি না? সার্থক একটু হেসে বলে, বেশ তো আছি, যেমন ভালো আয় হচ্ছে সেই রকম নিজের ইচ্ছামতো লেখাপড়া করছি। ও একটু থেমে বলে, তুমি তো ভালো করেই জানো মা, আজকাল স্কুলে চাকরি পেতে হলে স্কুল ম্যানেজিং কমিটির কোনো কেষ্টু বিষ্টুকে লাখ টাকা ঘুষ দিতে হয়। না না, ঘুষ দিয়ে তোকে চাকরি নিতে হবে না। দিন এগিয়ে চলে। দেখতে দেখতে হরিনাভি স্কুলে পড়ানোর বছরখানেকের বেশি হয়ে গেল। ইতিমধ্যে সার্থকের আরও দু একটা গল্প কলকাতার পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তবে সে হরিনাভির কাউকে বুঝতে দেয়নি। সাহিত্য চর্চা করতেই তার ভালো লাগে। এইভাবেই আরও কয়েকটা মাস কেটে যায়।
কেটে যায় বাকি দিনগুলো। তারপর একদিন হরিনাভি স্কুলে সার্থকের কাজ করার মেয়াদ ফুরিয়ে যায়। হেমন্তবাবু ওর দুটো হাত ধরে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, অনেক চেষ্টা করেও তোমাকে ধরে রাখতে পারলাম না। বাবা সার্থক, তুমি আমাকে ভুলে যেও না। মন অত্যন্ত ভারাক্রান্ত হলেও সার্থক একটুখানি ম্লান হাসি হেসে বলে, স্যার, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আমি কি আপনাকে ভুলতে পারি? সময় সুযোগ হলে মাঝে মাঝে চলে এসো, খুব খুশি হব। হ্যাঁ স্যার, নিশ্চয়ই আসব। স্কুলে চাকরি যাবার পরও সার্থকের ব্যস্ততা কমেনি। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেও উচ্চ মাধ্যমিক ও বিএ বিএসসির ছাত্রছাত্রীদের পরীক্ষা আসন্ন বলে খুবই পরিশ্রম করতে হচ্ছে। হাজার হোক, এইসব ছেলেমেয়েদের ভালো মন্দের সঙ্গে ওর নিজের সুনাম ও ভবিষ্যৎ জড়িয়ে আছে। যাই হোক, এইসব পরীক্ষা শেষ হতেই ওর মা ওকে বললেন, তুই হরিনাভি স্কুলে কাজ নেবার পর থেকে আমরা তো কোথাও যেতে পারিনি। তাই বলছিলাম আমি কিছুদিনের জন্য খুকির কাছে যাই। নাতি নাতনি দুটোকেও কতদিন দেখি না। মাকে কথাটা শেষ করতে না দিয়ে সার্থক বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, যাও, আমি কাল বা পরশুর মধ্যে তোমার জন্য টিকিট কেটে দিচ্ছি। আমি যাব আর তুই এখানে থাকবি, তা তো হয় না। তোর তো বেশি বিশ্রামের দরকার। উনি একবার নিঃশ্বাস নিয়েই বললেন, তুই মাসখানেকের জন্য কোথাও ঘুরে আয়। নতুন ছাত্রছাত্রীরা এলে তো আর বেরোতে পারবি না। হ্যাঁ মা, আমিও সেই রকমই ভাবছিলাম। সার্থক মুহূর্তের জন্য একটু থেমে বলে, এক নাগারে 2 বছর স্কুল করে আর দুবেলা 20-22 জন ছেলেমেয়ে পড়িয়ে সত্যি টায়ার্ড হয়ে পড়েছি। টায়ার্ড হওয়াই তো স্বাভাবিক। এতগুলো ছেলেমেয়েকে দিনের পর দিন পড়ানো কি সহজ কথা? রাত্রির বেলায় ছেলেকে খেতে দিতে দিতে উনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে খোকা, কোথায় যাবার কথা ভেবেছিস? ভাবছি কমলেশদার কাছে যাই, খুব ভালো হয়। উনি প্রায় না থেমেই বললেন, কমলেশের তো কোয়ার্টারও আছে। তাছাড়া শিল্লো জায়গাটা তো খুব সুন্দর। সার্থক বলে, কমলেশদা তো সারাদিন ইউনিভার্সিটিতেই থাকবে, তাই আমিও সারাদিন নিজের ইচ্ছে মতো লেখাপড়া করতে পারব। তুই গেলে কমলেশও খুব খুশি হবে। সে তো হবেই। পরের দিন সার্থক ট্রেনের রিজার্ভেশন করে। রাত্রে পাঁচুদার এসটিডি বোর্ড থেকে দিদিকে ফোন করে বলে, দিদি, মা তোদের ওখানে যাচ্ছেন। সানন্দা খুশিতে চিৎকার করে ওঠে, মা কবে আসছেন? 18 বম্বে মেলে রওনা হয়ে পরের দিন 19 সকাল 7টায়। জানি জানি, তোকে আর বম্বে মেলের টাইম বলতে হবে না। ও সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, মার সঙ্গে তুই আসছিস না কেন? আমাদের বিলাসপুর কি তোর ভালো লাগে না? সার্থক একটু হেসে বলে, বিলাসপুর নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু তার চাইতে আরও বেশি ভালো লাগে তোর ছেলে মেয়ে দুটোকে। তবে আসছিস না কেন? দিদি, আমি কিছুদিনের জন্য কমলেশদার কাছে যাচ্ছি। রেলের রিজার্ভেশনও করে ফেলেছি। পুজোর সময় তোদের ওখানে আসবো। ঠিক আসবি তো? হ্যাঁ হ্যাঁ, আসবো। সার্থক না থেমেই বলে, তোর ছেলে মেয়েকে দে। ওরা বাড়ি নেই। কোথায় গেছে? রাতুলের এক বন্ধুর জন্মদিন, তাই ওরা দুজনেই ওদের বাড়ি নেমন্তন্ন খেতে গেছে। আর তোর ভুঁড়িওয়ালা স্বামী? সানন্দা হাসতে হাসতে বলে, তোর জামাইবাবু রোজ সকালে ঘণ্টাখানেক ধরে হাঁটাহাঁটি করে ভুঁড়ি একেবারে কমিয়ে ফেলেছে। তাছাড়া এখন আর আগের মতো মিষ্টিও খায় না। এসব খবর আগে জানাবি তো? আচ্ছা, জামাইবাবুকে দে। ও গতকালই অফিসের কাজে নাগপুর গিয়েছে, বোধহয় পরশু ফিরবে। যাই হোক, মনে রাখিস, মা 19 সকালে বোম্বে মেলে। তোকে আর অত করে বলতে হবে না। 19 সকালে আমরা 4 জনই স্টেশনে গিয়ে মাকে রিসিভ করব। আর হ্যাঁ, মাকে বলিস আমের আচার আনতে। হ্যাঁ, বলবো। সার্থক পরের দিনই কমলেশদাকে চিঠি লিখল।
উত্তর আসতেও দেরি হল না। কমলেশ লিখলেন, এতদিন পর যে তোর শুভবুদ্ধি হয়েছে তা জেনে খুশি হলাম। হাজার হোক, নর্থ হিল ইউনিভার্সিটি একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যেমন সুন্দর একাডেমিক বিল্ডিংস, সেই রকমই সুন্দর আমাদের কলোনি। আমার কোয়ার্টারও বেশ বড়। সুতরাং তুই এলে আমার যে কি উপকার হবে তা বলে বোঝাতে পারবো না। মাসিমার শরীর কেমন? ওকে সানন্দার কাছে না পাঠিয়ে এখানেই তো আনতে পারতিস। সানন্দা নিশ্চয়ই স্বামীর দৌলতে মহানন্দে জীবন কাটাচ্ছে। ওর উপর ভীষণ রাগ হয়। আমাদের ব্যাচে ও ছিল সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রী। সবাই আশা করেছিল সানন্দা রিসার্চ করবে, হার্ভার্ড বা কেমব্রিজ বা অক্সফোর্ডে যাবে। কিন্তু পবিত্রদার সঙ্গে প্রেমে পড়ে ও নিজের সর্বনাশ করল। কিন্তু বেচারি আমাকে এত ভালোবাসে যে দেখা হলে আমি কিছুই বলতে পারি না। বেশ কয়েক বছর ভাইফোঁটায় ওর কাছে আর যেতে পারিনি, কিন্তু সানন্দা ভাইফোঁটার পরপরই আমাকে লেখে, এবারও তোমার ছবিতে ফোঁটা দিলাম, সামনের বছর আর দেব না, ভাইফোঁটা নিতে হলে তোকে আসতেই হবে। ওই ছোট্ট এক টুকরো চিঠি ছাড়া বেশ দামি দামি জামা কাপড়ও আমাকে পাঠায়। আমি জানি সামনের বছর আমি যেতে না পারলেও ওর কাছ থেকে এই রকমই চিরকুট আর উপহার পাব। ওর ছেলেমেয়ে দুটোকে অনেকদিন দেখি না, খুব দেখতে ইচ্ছে করে। তুই এলে হয়তো তোর সঙ্গে করে 2-4 দিনের জন্য বিলাসপুর ঘুরে আসব। আমি 20 তারিখে গৌহাটি স্টেশনে উপস্থিত থাকব। তাড়াহুড়ো করে তুই একলা চলে যাবি না। 5 সপ্তাহ পরে সার্থক আর তার মা ফিরে এলেন যাদবপুরে নিজেদের বাসায়। পরদিন থেকেই শুরু হলো নতুন ছাত্রছাত্রীদের আনাগোনা। 2-4 দিন পর থেকেই শুরু হলো ছাত্রছাত্রী পড়ানো। এরই মধ্যে একদিন সার্থকের মা বাজার থেকে কেনাকাটা করে ফিরে এসে ছেলেকে বললেন, চন্দনের দোকানে পাঞ্চালির সঙ্গে দেখা। ওর কাছে শুনলাম পার্থবাবুর মেয়ের বিয়ে হয়ে গেছে। চমকে উঠে সার্থক বলল, আশ্চর্য ব্যাপার, আমাদের একটা খবর পর্যন্ত দিল না। পাঞ্চালিই বলল, 10-15 দিনের মধ্যেই সব কিছু ঠিকঠাক হয়ে বিয়ে হয়েছে। উনি মুহূর্তের জন্য থেমে বললেন, 10-15 দিনের মধ্যে সব বিধি ব্যবস্থা করে মেয়ের বিয়ে দেওয়া তো সোজা কথা নয়, তাই বোধহয় পার্থবাবু আমাদের খবর দিতে পারেননি। উনি এক নিঃশ্বাসেই বললেন, তাছাড়া আমরাও তো ছিলাম না, হয়তো এসে ফিরে গেছেন। সার্থক একটি শব্দও উচ্চারণ করল না। রাত্রে খাওয়ার সময় সার্থকের মা ছেলের মুখোমুখি বসেও যেন আপন মনেই বলে যান, তোর কত ছাত্রীকেই তো দেখলাম, কিন্তু ওই রকম মেয়ে আর একটা দেখলাম না। রূপে গুণে স্বভাব চরিত্রে মেয়েটার তুলনাই হয় না। বড্ড মায়া পড়ে গিয়েছিল মেয়েটার উপর। না, সার্থক এখনো কোনো কথা বলে না। উনি ডাইনিং টেবিল থেকে উঠতে উঠতে স্বগতোক্তি করেন, এইরকম একটা মেয়ে যদি আমার সংসারে আসত তাহলে শান্তিতে মরতে পারতাম। সপ্তাহখানেক পরই হরিনাভি স্কুলের হেডমাস্টার হেমন্তবাবুর একটা চিঠি এসে হাজির। ছেলের বিয়ে নেমন্তন্ন করতে আমি নিজে তোমাদের বাড়ি গিয়ে দেখলাম তালা বন্ধ। পাশের বাড়ির একটা ছেলে বলল, তোমরা বিলাসপুর গিয়েছ, আশা করি এর মধ্যেই ফিরে এসেছ। কবে আমার এখানে আসছো? শনিবার নাকি রোববার? দুপুরে এখানে খাবে, ও যথেষ্ট সময় নিয়ে আসবে। আমার ছেলে অফিসের কাজে মাসখানেকের জন্য ভিলাই গেছে, বৌমা এখানেই আছে। সেদিন নতুন বৌমার সঙ্গেও তোমার আলাপ পরিচয় হবে। শনিবার দুবেলায় ছাত্রছাত্রীরা পড়তে আসবে বলে সার্থক রবিবারই হরিনাভিতে যায়। বেশ 2-4 বার কড়া খটখট করার পর দরজা খুলতেই বধূবেশে কন্যাকে দেখে সার্থক যেন বাকশক্তি হারিয়ে ফেলে। বিশ্বাস করুন, এভাবে দুম করে আমার বিয়ে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সার্থক দৃষ্টিটা গুটিয়ে নে কোনো মতে বলে, স্যার আছেন? বাবা স্নান করছেন, আপনি আসুন। সার্থক
ওর পেছন পেছন সিঁড়িতে পা দেয়। দু এক ধাপ উঠতেই বন্যা থমকে দাঁড়িয়ে পিছন ফিরে বলে, আমি আপনার কাছে কিছুদিন প্রাইভেট পড়েছি বললেও আর বিশেষ কিছু বলবেন না। দোতলায় হেমন্তবাবুর ঘরে একটা চেয়ারে সার্থককে বসতে দিয়েই বন্যা একটু হেসে বলে, বসুন, কফি করে আনছি। না না, কফির দরকার নেই। আমি কি জানি না আপনি কফি খেতে ভালোবাসেন? সার্থক একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে তাকায়। মনে মনে বলে, তুমি তো আরও অনেক কিছুই জানো। বন্যা ঘর থেকে বেরিয়ে যেতে না যেতেই হেমন্তবাবু ঘরে ঢুকলেন। সার্থক ওকে প্রণাম করেই বলল, স্যার কেমন আছেন? উনি ওর মাথায় হাত দিয়ে বললেন, ভালোই আছি। তুমি কেমন আছো তাই বলো। আপনার আশীর্বাদে ভালোই আছি। মা কেমন আছেন? ভালোই আছেন। তোমরা বিলাসপুর গিয়েছিলে? আমার দিদি বিলাসপুরে থাকে। মা ওদের কাছে গিয়েছিলেন আর আমি শিলং গিয়েছিলাম। বেড়াতে গিয়েছিলে নাকি কোনো কাজে? না স্যার, বেড়াতে গিয়েছিলাম। মুহূর্তের জন্য থেমে হেমন্তবাবু জিজ্ঞাসা করেন, কোনো স্কুলে কাজ পেলে নাকি? না স্যার, স্কুলে কাজ পাইনি। সার্থক একটু হেসে বলে, ছাত্রছাত্রী পড়িয়ে বেশ ভালোই আছি। ঠিক সেই সময় বন্যা কফি নিয়ে ঘরে ঢুকেই শ্বশুরের দিকে তাকিয়ে একটু হেসে বলে, বাবা, আমি কিছুদিন সার্থকদার কাছে পড়েছি। হেমন্তবাবু একগাল হেসে বলেন, তাই নাকি? বন্যা সার্থকের হাতে কফির কাপ তুলে দিয়ে একটু হেসে শ্বশুরমশাইকে বলে, জানেন বাবা, সার্থকদার কাছে কোনো ছাত্রছাত্রী সেকেন্ড ডিভিশনে পাশ করে না। তা তো হবেই। হেমন্তবাবু পুত্রবধূর দিকে তাকিয়ে বলেন, সার্থক যে কত ভালো পড়াতে পারে তার আমাকে বলতে হবে না। এবার উনি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি তো অনেক চেষ্টা করেও এখানে ওকে ধরে রাখতে পারলাম না। এবার সার্থক কফির কাপে একটা চুমুক দিয়ে বলে, স্যার, বন্যা শুধু লেখাপড়ায় ভালো না, ও খুব ভালো গান গাইতেও পারে। বৃদ্ধ একগাল হাসি হেসে বলেন, বৌমা যে ভালো গান গাইতে পারে তার প্রমাণ হরিনাবির সবাই পেয়েছে। গত মাসে এখানকার একটা ক্লাবের বাৎসরিক উৎসবে বৌমার গান শুনে তো সবাই মুগ্ধ। সার্থক একটু হেসে বলেন, জানেন স্যার, বন্যা আমাকে কোনোদিন গান শোনায়নি, কিন্তু মাকে প্রায়ই গান শোনাত। হঠাৎ স্কুলের দারোয়ান একটা চিঠি নিয়ে আসতেই হেমন্তবাবু ঘর থেকে বেরিয়ে যেতেই বন্যা সার্থকের দিকে তাকিয়ে বলে, আপনিই তো আমার জীবনের সঙ্গীতের উৎস। আপনাকে আবার কি গান শোনাব? দারোয়ানকে বিদায় করে হেমন্তবাবু ঘরে ফিরে আসতেই বন্যা সার্থকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, লেখালেখি করছেন? কিছুকাল ধরে মন মেজাজ বিশেষ ভালো না, তাই। মন মেজাজ ভালো নেই কেন? যে বন্ধুটি আমার লেখালেখির কাজে সবচাইতে উৎসাহী ছিল তাকে তো তুমি খুব ভালো করেই চেনো। হ্যাঁ, চিনি বই কি। সে আমাকে না জানিয়ে হঠাৎ কলকাতা ছেড়ে চলে গেল বলে লিখতে আর উৎসাহ বোধ করছি না। বন্যা একটু হেসে বলে, দেখুন সার্থকদা, তাকে যদি সত্যিই আপনি বন্ধু বলে মনে করেন তবে জেনে রাখুন, সে যেখানেই থাকুক না কেন সে মন প্রাণ দিয়ে চাইবে আপনি লিখুন। হেমন্তবাবু বললেন, ঠিক বলেছে না? বন্যা এবার বলে, আপনি মনে রাখবেন, আপনার সেই বন্ধুও নিশ্চয়ই আপনার লেখাপড়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। আপনি না লিখলে তিনি দুঃখ পাবেন। হেমন্তবাবু বললেন, সার্থক, বৌমা খুব দামি কথা বলেছেন। তুমি সেই বন্ধুর কথা মনে করেই লিখে যাও। তোমার প্রতিভা আছে, তুমি কেন লিখবে না? বন্যা কিছুদিন পর বাপের বাড়ি আসে। পরের দিনই সে সার্থকের সঙ্গে দেখা করতে আসে। সার্থক একটু মুচকি হেসে প্রশ্ন করে, কেমন আছো?
মনের মতো স্বামী পেয়েছ তো? বন্যা গম্ভীর হয়ে বলে, এমন বেরসিক স্বামী যেন কোনো মেয়ের কপালে না জোটে। তার মানে? সার্থক মুহূর্তের জন্য থেমে বলে, প্রশান্তবাবু সুপুরুষ, স্বাস্থ্যবান, ইঞ্জিনিয়ার ও সুপ্রতিষ্ঠিত। এমন স্বামী পেয়েও তুমি সুখী না? বিন্দুমাত্র না। ও এক নিঃশ্বাসে বলে যায়, যে স্বামী শুধু চাকরি করা ছাড়া খায় দায় আর ঘুমোয়, যার কোনো শখ আনন্দ নেই, তাকে নিয়ে কি সুখী হওয়া যায়? বন্যা হঠাৎ সার্থকের দুটো হাত চেপে ধরে প্রায় কাঁদতে কাঁদতে বলে, আমি আপনারই ছিলাম, আপনারই আছি। আপনি আমাকে ভুলে যাবেন না। এসব কবছর আগেকার কথা। এরই মধ্যে সার্থকের 5টি উপন্যাস বেরিয়েছে ও পাঠক পাঠিকাদের মধ্যে অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করেছে। এবারও সাহিত্য একাডেমির পুরস্কার পাওয়ায় তো চারিদিকে হইচই পড়ে গেছে। হরিনাবির সংবর্ধনার সভায় এমন জনসমাগম হবে তা সার্থক স্বপ্নেও ভাবেনি। তেমনটা আশা করেনি হেমন্তবাবু এবং বন্যাও। শুধু হরিনাভি না, আশেপাশের নানা অঞ্চলের বহু প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ওকে মালা, পুষ্পস্তবক দেয়া হল। মানপত্র পাঠ করলেন নবেন্দুবাবু। অনুষ্ঠানের সভাপতি জনার্দনবাবু সার্থকের হাতে তুলে দিলেন উপহার সামগ্রী। তারপর কিছু বলার জন্য আমন্ত্রণ করা হল হেমন্তবাবুকে। হেমন্তবাবু বললেন, আনন্দে খুশিতে আমার চোখে জল আসছে। বেশি কথা বলার ক্ষমতা আমার নেই। শুধু বলবো, সার্থক আমাদের গর্ব, আমাদের অহংকার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলা সাহিত্যের মহাকাশে সে ধ্রুবতারা হয়ে থাক, আর কামনা করি তার দীর্ঘ সুস্থ জীবন। উনি বক্তব্য শেষ করতেই অনুষ্ঠানের ঘোষিকা সর্বরী বলল, আমাদের গর্ব, আমাদের হৃদয় সম্পাদ বাংলা সাহিত্যের জ্যোতিষ্ক সার্থক চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি কিছু বলতে। তবে সেই সঙ্গে জানিয়ে দিই, আমরা সবাই জানতে চাই এই অনন্য সাহিত্য সাধনার উৎস কোথায়, কে তাকে অনুপ্রাণিত করল? ও একটু থেমে একটু হেসে বলে, সবাই জানতে চায় কে কথাকলি, কে আগমনী, কেই বা শ্রাবন্তী, সবচাইতে বড় কথা কে সেই অনন্যা। সার্থক মাইক্রোফোনের সামনে দাঁড়াতেই সবাই উঠে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন। 2-1 মিনিট চুপ থাকার পর সার্থক বলে, আমার মায়ের একটাই নেশা, বই পড়া। তাই তো ছোটবেলা থেকেই শুধু ভাবতাম বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ, বনফুলরা কি করে এমন লেখেন যা পড়ে মা মুগ্ধ হন। একটু বড় হবার পর ওদের গল্প উপন্যাস পড়তে পড়তে বারবার মনে হতো, আহা, আমি যদি এই রকম লিখতে পারতাম তাহলে দারুণ ব্যাপার হতো। ও একটু থামে, বলে, সকাল সন্ধে ছাত্র পড়াই। একদিন দুপুরে একটা ছোট গল্প লিখে ফেললাম। ছাপা হলো পাড়ার দুর্গাপুজোর একটা ব্রোশিয়ারে। গল্পটা পড়েই আমার এক বন্ধু ছুটে এসে আমার ডান হাতে একটা চুমু খেয়ে বলে, কি অসম্ভব ভালো হয়েছে রে তোর গল্পটা। আমার বন্ধুই আমার সব সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা। আজ পর্যন্ত যা কিছু লিখেছি সবই তার জন্য। হঠাৎ প্যান্ডেলের পিছন দিক থেকে একটা ছেলে চিৎকার করে উঠল, সেই বন্ধুই কি অনন্যা? ওর প্রশ্ন শুনেই সবাই হেসে উঠলেন। সার্থক হাসতে হাসতে বলল, বলবো না। অনুষ্ঠানের শেষে বন্যা গাইল, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। গল্পটি এইখানে সমাপ্ত হল।
আপনারা এতক্ষণ শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা গল্প তুমি রবে নীরবে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।